গতকালকে বাংলাদেশের দুটো জাতীয় দল দুই জায়গায় জয় পেয়েছে। ফলে আজকে এই যে সকালবেলায় কন্টেন্ট করতে বসছি, পুরোটাই আনন্দের কন্টেন্ট হওয়া উচিত ছিল। বিশেষ করে মেয়েরা যেটা করছে, ও মাই গড! বিশেষ করে ওই যে মেয়েটা মারুফা, মারুফা ওর বোলিং, এটা তো ম্যাচ না জিতলেও শুধু ওর বোলিং নিয়ে আমার মতো মানুষের অন্তত ৮-১০টা কন্টেন্ট করা উচিত। প্রশংসা করে বিশ্লেষণ তো আর আমি করতে পারবো না। এবং মেয়েদের পুরো খেলাটাই অসাধারণ ছিল, অসাধারণ ছিল এবং বেশ কিছু জবাবও ছিল এর মধ্যে। আর সঙ্গে আমাদের ছেলেদের দলটা এশিয়া কাপের বিপর্যয় কাটায় ওঠে, যেভাবে হোক আফগানিস্তানের বিপক্ষে জিতছে। এখানেও প্রশংসা করার অনেক জিনিস ছিল, বিশেষ করে আমাদের দুই ওপেনার 50 পাইছে, শেষ দিকে সোহানের দুর্দান্ত একটা ক্যামিও এবং আমাদের বোলারদের অসাধারণ পারফরমেন্স, যেটা মূলত গত ১ বছর ধরে চলে আসতেছে। আমাদের বোলাররা সব দলরে কাঁপায় দিচ্ছে, ইন্ডিয়ার মতো দলরে কাঁপায় দিচ্ছে। এই সব নিয়ে আলোচনা করা যেত এবং সেটা যৌক্তিক হতো। কিন্তু আমি না আজকে একটু আশঙ্কা নিয়ে কথা বলতে চাই। আশঙ্কা নিয়ে কথা বলতে চাই, ভয় নিয়ে কথা বলতে চাই। এই কথাটা এতদিন বিভিন্ন কনটেন্টে বা আমার এই যে ডিএ স্পোর্টস এর এডিটোরিয়ালে আমি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি যে আমি একটা ভয় পাচ্ছি। এখনো আমি জানি না ভয়টা সত্যি কিনা। সেই ভয়টা হচ্ছে, সালাউদ্দিন ভাই যখন আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলো, আমি খুব আশা করছিলাম যে এই যে প্রায় ১.৫ দশকের গ্যাপের পর সালাউদ্দিন ভাই জাতীয় দলে ফিরলো, হয়তো এবার আর সালাউদ্দিন ভাইয়ের ভেতরে ওই আগের সমস্যাগুলো দেখা যাবে না, বা আগে তাকে নিয়ে যেসব কথা হয়েছিল ওগুলো আর হবে না। কিন্তু এবারও সালাউদ্দিন ভাই আসার পরের সিরিজ থেকেই সেই গন্ধগুলো পাওয়া শুরু করলাম আমি। লোকেরা কিন্তু সালাউদ্দিন ভাইকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমি এই ভয়টা পাচ্ছিলাম যে সালাউদ্দিন ভাইকে নিয়ে কথা বলা শুরু হবে, এবং শুরু না হোক, শুরু হলে তখন আমি খুব আশঙ্কা ভরে অপেক্ষা করতেছিলাম যে শুরু হলে আমি বলবো যে কেন ভয় পাচ্ছি। এই ভয়টা হচ্ছে আমাদের আবার ২০১৩-১৪ সালে ফিরে যাওয়ার ভয়, এবং ২০০৯-১০-১১ দিকে আমাদের ড্রেসিং রুম যেরকম একটা ভয়াবহ গ্রুপিং এবং অশান্তিতে ভরে উঠছিল, স্বজন প্রীতিতে ভরে উঠছিল, সেই ভয়টা আবার আমি পাচ্ছি। সেই জিনিসটা দেখেন কিভাবে মিলে যাচ্ছে, এবং সালাউদ্দিন ভাই আসলে কতটা বিপদের দিকে নিজেকে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আজকে একটু আমি আলোচনা করব। দেখেন, আমি ঘর পোড়া গরু। আমি না বাংলাদেশের ক্রিকেট আসলে ঘর পোড়া গরু। এত ধরনের ঘর পোড়ার মধ্যে দিয়ে আমাদের ক্রিকেট গেছে এবং যাচ্ছে যে আমরা একটু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। কোথাও একটু লাল কিছু দেখলে মনে হয় আবার বোধহয় আগুন লাগতেছে। ফলে আমাদেরকে আসলে দোষ দেওয়া যাবে না। কিন্তু এবার আমি দেখতেছি সত্যিই যে আগুনটা আমরা দেখছিলাম, ওই যে বললাম ৯-১০ থেকে ১৪ পর্যন্ত, সেটা ধোঁয়া আরেকবার দেখতেছি। এই জিনিসটা আসলে একটু মনে করায় দেওয়া দরকার, একটু মনে করায় দেওয়া দরকার। এই মনে করানোটা আমি কোনোভাবেই করাতে চাচ্ছিলাম না। কোনোভাবেই না। গত মাস কয়েক ধরে জিনিসটা আমাকে কুরে, কুরে খাচ্ছিল। আমি ভাবতেছিলাম যে এটা বলা ঠিক হবে না। কোনোভাবেই কাউকে মনে করায় দেওয়া ঠিক হবে না যে আমরা কি একটা পিরিয়ডের মধ্যে দিয়ে গেছিলাম সেই সময়টায়। আর মনে করায় দিলেই তো খারাপ জিনিস মনে হবে। সবকিছু তো বদলে যায়। আশা তো ছিল যে এবার আর এ কথা বলতে হবে না। সেবারের ঘটনাটা আপনারা একটু মনে করেন, জেমি ডন্স জাতীয় দলের কোচ এবং এখনকার মতোই জাতীয় দলের সহকারী কোচ হচ্ছে সালাউদ্দিন ভাই। প্রথমে জয়েন করছিল সম্ভবত ফিল্ডিং কোচ হিসাবে বা স্পিন বোলিং কোচ হিসাবে। এক্সাক্ট আমার মনে নেই, সে ৩টা রোল ওই সময় পর্যায়ক্রমে প্লে করছে: স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, পরে সহকারী কোচ। মূলত একসময় ব্যাপারটা এরকম দাঁড়ালো যে টিমে মাতবরি যা করার সিডন্স করতো, কিন্তু টিম প্লেয়িং মানে ড্রেসিং রুম গেমটা সালাউদ্দিন ভাই খেলতো, এরকম একটা জনশ্রুতি তৈরি হলো। সালাউদ্দিন ভাই অবশ্য ২০১০ সালের পরেই জাতীয় দল থেকে একাডেমিতে চলে যায়। সে চলে যাওয়াটাও এই যেগুলো বলতে যাচ্ছে এগুলোর সঙ্গে সম্পর্কিত। এখন ঘটনা হচ্ছে ওই সময় কি ঘটছিল। ওই সময় যেটা ঘটছিল আপনারা একটু পুরনো কাগজপত্র দেখলে মনে করতে পারবেন না, যারা একটু ওই আজ থেকে ১৫-১৬ বছর আগেও ক্রিকেটে কথা মনে আছে, তারা তো একদম দিব্যি মনে করতে পারবেন ওই সময় ড্রেসিং রুম পরিষ্কার ২ ভাগে ভাগ হয়ে গেল। বিকেএসপি, নন বিকেএসপি, এরকম একটা ডিভাইডেশন হলো। এই বিকেএসপি নন বিকেএসপি ডিভাইডেশনটা আসলে আমার কাছে মনে হয় যে মিডিয়া একটু সরলীকরণের জন্য করছিল, চিহ্নিত করা যায় যাতে সহজে। এই জন্য অ্যাকচুয়ালি ডিভাইডেশনটা ছিল, এবার বলি, এই সালাউদ্দিন ভাইয়ের পছন্দের গ্রুপ আর অপছন্দের গ্রুপ। যদিও সেই পছন্দের গ্রুপ বলে যারা ওই তীরের শিকার হয়েছিল তাদেরকে সিডন্সের বাচ্চা বলা হতো বা সিডন্সের শিষ্য বলা হতো, কিন্তু মূল প্রবলেমটা ওই ছিল
যে একটা ইনার সার্কেল, যেটা আমি মজা করে সবসময় বলি সালাউদ্দিন ভাই সাল্লু বয়েজ নিয়ে খেলতে পছন্দ করে। এটা খারাপ না যে আমি যাদের চিনি, যারা আমার কথা মতো জীবন দিতে অভ্যস্ত, আমি তাদের নিয়েই যুদ্ধ করব। কিন্তু ভাই এটা তো আপনার পার্সোনাল যুদ্ধ না। এটা হচ্ছে জাতীয় দল। এখানে আপনার পছন্দ অপছন্দ খুব একটা ম্যাটার করে না। সে সময় করছিল। এখন সালাউদ্দিন ভাই আমি জানি যে এরপরে ১ম তার আর্গুমেন্ট যেটা হবে যে ভাই আমার পছন্দ অপছন্দের সময় ব্যাপার ছিল না, যা কিছু করছে সিডন্স। হ্যাঁ, বাইরে লোকজনের তাই জানছে, মিডিয়ায় তাই আসছে যে বিশেষত এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাদের উদাহরণ হিসাবে নাম মনে আসার কথা রকিবুল এবং জুনায়েদের। উইথ ডিউ রেসপেক্ট, জুনায়েদের সঙ্গে তো আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। রকিবুলকেও আমি ভালো ব্যাটসম্যান মনে করি। কিন্তু এই দুটো ছেলের কার্যত ক্যারিয়ারও শেষ হয়েছে এই কারণে। সেটা হচ্ছে যে এদের সঙ্গে এমন একটা আচরণ করা হচ্ছে যেন এদেরকে যেকোনোভাবে হোক জাতীয় দলে খেলাতে হবে। মানে ওদের ব্যাটে কিন্তু রান ছিল না তা না। কিন্তু দুজনেরই সমস্যা ছিল যে দুজনই ওয়ানডে উপযোগী ব্যাট করতে পারতো না। একদমই ওয়ানডের ধারে কাছেও না। আপনি দেখবেন দুজনেরই স্ট্যাটস খুললে আমি আজকে সকালেও দেখতেছিলাম যে ভুলভাল বলি কিনা। একজনের রকিবুলের ওয়ানডে স্ট্রাইক রেট ছিল 61 আর জুনায়েদের স্ট্রাইক রেট ছিল 64 বা এরকম কিছু। তো এই স্ট্রাইক রেট তো 2010-11তেও চলনসই না। এই স্ট্রাইক রেট মূলত 1980 সালের পরেই শেষ হয়ে গেছে। ফলে প্রচুর বিতর্ক হতো ওই সময়। পত্রপত্রিকায় লেখা হতো। তখন ফেসবুক মাত্র আশি করতেছে। তখনও ফেসবুক এরকম শক্তিশালী সব লেখক বা গ্রুপিং তৈরি হয় নাই। ফলে ফেসবুক থেকে খুব আক্রমণের শিকার তারা হয় নাই। কিন্তু মিডিয়াতে প্রচুর লেখালেখি হতো। লোকেরা মুখে বলতো। জুনায়েদ আর রকিবুল এটা শিকার হয়েছে। এখন জুনায়েদ রকিবুল কি বলছে? যে আমাদেরকে জোর করে আপনারা ওয়ানডে খেলান। দুজনে পারফেক্ট টেস্ট ব্যাটসম্যান। রকিবুল তো দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান। এটার ফলে রকিবুলের টেস্ট ক্যারিয়ারটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার ফলে জুনায়েদ কিন্তু পরে আবার নিজের ট্রান্সফরমেশন ঘটায় একদম শর্টার ফরম্যাটে, মানে টি-20 ব্যাটসম্যান করে ফেলছিল নিজেরে। সেটা জুনায়েদের দারুণ কৃতিত্ব। জুনায়েদ পরে নিজেকে অনেক বদলাইছে এবং এতে ওদের সাফারিংসটা কি হয়েছে, এই চরম একটা অপমানের ভিতর দিয়ে যাইতে হয়েছে ওদেরকে। সিরাজ বা সালাউদ্দিন ভাই কিন্তু এটা নিয়ে সাফার করে নাই। হ্যাঁ, তাদের নাম বারবার আসছে, তাদের নিয়ে সমালোচনা হয়েছে, লোকজন বাজে ধরনের রসিকতা করছে। আমার মনে আছে প্রেস বক্সে এসব রসিকতা হতো, গ্যালারিতে হতো, সব জায়গায় হতো। কিন্তু তারা কি সাফার করছে? শ্রীলঙ্কা দিব্যি সারা পৃথিবী জুড়ে চাকরি করে বেড়াচ্ছে। বাংলাদেশেও আবার আসছে। এই কিছুদিন আগে এসে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে তার মাস্কো একাডেমিতে ট্রেনিং সেশন টেশন করে গেল। তাদের জীবনে তো কোনো প্রভাব পড়ে নাই। জীবনটা নষ্ট হয়ে গেছে হচ্ছে রকিবুল্লাহ জুনায়েদের। সেই যে জাতীয় দল থেকে তারা বাদ পড়ছে, এরপর এসে কোনো ম্যানেজমেন্ট তাদেরকে আর জাতীয় দলের যোগ্যতা থাকার পরেও যে ডাকে নাই। জুনায়েদ নিজেকে বদলায় টি-20 ব্যাটসম্যান বানায় ফেলছে, তাও তাকে টি-20 দলে কেউ ডাকে নাই। কারণ কি, ওই যে বিতর্কটা ওদের কাঁধে লেগে রয়েছে। এই দায়টা কার তাহলে? এই বাচ্চা দুটোর? ও ওই সময় বাচ্চাই ছিল। এখন বাচ্চা বললে আপনারা বলবেন যে ওরা তো বয়স্ক হয়ে গেছে। এই ছেলে দুটোর দায়? মোটে না। দায় হচ্ছে এদের নিয়ে ছেলে খেলা করা এই লোকগুলার। এখন আমি ধরে নিলাম যে এই আকামটা সিডন্সি করছে। কিন্তু ঘটনা হচ্ছে তখনও ড্রেসিং রুমে তো সালাউদ্দিন ভাই ছিলেন এবং যে মূল আলোচ্য যে বিকেএসপি ভার্সেস নন বিকেএসপি, ওই বিতর্কটা কতটা নোংরা আকার ধারণ করছিল এবং ড্রেসিং রুম কেমন হয়েছিল এটা বিস্তারিত না বলি ভাই। আজকে 2025 সালে এইটা বললে আমাদের খুব প্রিয় সব মানুষের নাম চলে আসবে, খেলোয়াড়ের নাম চলে আসবে, এগুলো না বলে কিন্তু খুব বাজে আকার ধারণ করছিল, খুব বাজে আকার ধারণ করছিল। এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে কথা বলতো না। এখন এই যে পরিস্থিতিটা, সালাউদ্দিন ভাইয়ের দ্বিতীয় আর্গুমেন্ট হইতে পারে যে ভাই এই যে সময়ের কথা আপনি বলতেছেন, আমি যতদিন জাতীয় দলে ছিলাম পারফরমেন্সে তো কোনো সমস্যা হয় নাই, বরং ওই সময় তো আমরা বলা যায় ওই পর্যন্ত হিস্ট্রির বেস্ট পারফরমেন্সটা দিচ্ছিলাম। আমার এই কম্বিনেশনের ফলেই তো আমরা দিচ্ছিলাম। না, সমস্যাটা সালাউদ্দিন ভাই ওইখানে শেষ হয় না। এইসব সমস্যা তাৎক্ষণিক হয় না, মানে তাৎক্ষণিক এইগুলার কুরূপটা বেরোয় না। এটা ২-৩ বছর সময় লাগে। আপনার সৌভাগ্য যে আপনি 10-এর পরেই একাডেমিতে চলে গেছেন, পরে একদমই ন্যাশনাল টিমের বাইরে চলে গেছেন, অন্য কাজে চলে গেছেন। কিন্তু দলটার যে ভয়াবহ ক্ষতিটা ওই সময় হয়েছে এই গ্রুপিং এর ফলে এবং এই স্বজনপ্রীতির ফলে, সেটা হচ্ছে দলটা মোরালির একবারে ধসে গেছে আস্তে আস্তে। নেক্সট ২-৩ বছরের ভিতরে বাংলাদেশ দলটা একদম মানে একটা গলির তলে মানে নেমে আসছিল পারফরমেন্সের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে না। তখনও কিন্তু দলে বাংলাদেশের সুপারস্টাররা খেলতেছে। এবার আমি বলি সেই প্রভাবটা আপনি কখন এসে টের পেলেন? 13-14-তে, যখন মুশফিক ক্যাপ্টেন। পুরো দায়টা গেল আরেক বেচারা মুশফিকের কাঁধের উপরে। মুশফিকের কাঁধের উপরে দায়টা গেল কেন? মুশফিক তখন ক্যাপ্টেন। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো?
অ্যাকচুয়ালি হলো আপনি ওই যে 2008-9 থেকে 10-11 পর্যন্ত যে গ্রুপিং এবং স্বজনপ্রীতিটা ড্রেসিং রুমে প্রশ্রয় দিচ্ছেন, তার ফলে মুশফিক যখন ক্যাপ্টেন হলো তখন কার্যত দলের একটা অংশ তার হয়ে পারফর্ম করাই বন্ধ করে দিল। এরকম একটা অবস্থা হলো। ফলে বা তারা পারফর্ম করার মোটিভেশন পাচ্ছিল না ওই সময় আর। ফলে বাংলাদেশ তার একটা জঘন্যতম অধ্যায় দেখলো 2014 সালে। সেখান থেকে উত্তরণের জন্য মাশরাফিকে মানে প্রায় ততদিনে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া মাশরাফিকে ডেকে আনা হলো ক্যাপ্টেন্সি করার জন্য। তারপরে তো বাংলাদেশের আরেকটা উত্থান পর্ব হলো। এখন মাশরাফিকে এই যে মাশরাফি ক্যাপ্টেন হলো, এই পুরোটার পেছনে কিন্তু এই গল্পটার দায় আছে যে 13-14 ডিজাস্টার। সেই সময় আমরা হংকং টংকং যার কাছে হারতেছি, যেখানে নামতেছি, মাঠে নামতেছি, হারতেছি। এখন এই গল্পটা আজকে তুললাম কেন? তুললাম হচ্ছে সালাউদ্দিন ভাই আবার সেই একই ভূমিকায় জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ, এবং এখনো তার মাথার উপরে সিডন্সের খুব কাছাকাছি নামের একটা লোক আছে, সিমন্স, ফিল সিমন্স। হ্যাঁ, সিডন্সের তবু একটা প্রচন্ড ব্যক্তিগত দাপট ছিল। সিডন্স খুব দাপুটে করছিল। ফিল সিমন্স দেখেই বোঝা যায়, বা যতদূর সাংবাদিকরা জানান বুঝি, যে এই লোক একেবারে আসলে দলের উপরে বোধহয় সম্ভবত কোনো নিয়ন্ত্রণ নাই। তার মানে এখন তো লোকেরা বলতেছে, আমি জানি না সত্যি কিনা, যে দল আসলে সালাউদ্দিন ভাই চালাচ্ছে। এখন আমি এখানে আশা করছিলাম যে এরপরে সালাউদ্দিন ভাই তো পৃথিবীর নানা রূপ দেখছে, তারপরে সালাউদ্দিন ভাই হয়তো জাতীয় দলে যখন নেক্সট আসবে, কারণ সালাউদ্দিন ভাইকে আমি তো এখনো মনে করি যে বাংলাদেশের কেন বিশ্বের অন্যতম সেরা টেকনিক্যাল কোচ। সে এখনো পর্যন্ত জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে নাই, এই কয় মাসেও পারে নাই। টেকনিক্যাল কোচ, ওরকম একটা টেকনিক্যাল কোচ জাতীয় দলের সঙ্গে থাকা তো ভালো, কিন্তু অথরিটি তো থাকা চলবে না। যদি আপনার ওই আগের স্বভাব থেকে থাকে এবং আপনি যদি নিজেকে জাতীয় দলের মতো নিরপেক্ষ উদার করতে না পারেন, তাহলে তো অথরিটি থাকা চলবে না। কিন্তু সালাউদ্দিন ভাইয়ের হাতে প্রচুর অথরিটি, এবং এবার আমরা শুরু থেকে সেই জিনিসগুলো দেখতে পেলাম। খেলোয়াড়দের নামও বলবো না ভাবতেছিলাম, একজনের নাম তো বলতেই হচ্ছে যেহেতু আলোচনাটা সেই প্রসঙ্গেই আসলো, সেটা হচ্ছে জাকের। বাকি সবার বাকি যে 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 সালাউদ্দিন বয়েজ হিসাবে যাদের নিয়ে আলোচনা হচ্ছে, গুঞ্জন হচ্ছে, ফিস ফিস হচ্ছে, তাদের কথা না বলি। প্রত্যেককে এরকম ভাবে সিঙ্গেল আউট করলে প্রত্যেকের গায়ে কালির দাগ লাগবে। এরা তো সবাই যোগ্য পারফর্মার, যোগ্যতা দিয়েই এখানে আসছে। সেই যোগ্যতাগুলোর প্রশ্নবিদ্ধ করতেছে সালাউদ্দিন ভাই এইসব কার্যক্রম। যদি সালাউদ্দিন ভাই এগুলো করে থাকে, আমি যদি কথাটা রাখতেছি কারণ আমি তো ড্রেসিং রুমে ঢুকে দেখি নাই, কিন্তু ধারণা মিডিয়া বা চারিদিকের আলোচনা বলে যে এটা সালাউদ্দিন ভাইয়ের কাজ। সেটা কি? সেটা হচ্ছে শুধু জাকেরকে দিয়ে বলি, জাকেরকে নিয়ে যা হচ্ছে। প্রথমত দেখেন, জাকেরের জীবনে জাকের হচ্ছে এখনো, আমি ওকে নিয়ে কদিন আগেও কন্টেন্ট করছি, যে ইফতা টাইগার, আমাদের টাইগার। জাকের কিন্তু আমাদের টাইগার, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। জাকের যদি আরো 2 বছর আউট অফ ফর্ম থাকে, আমি কখনোই তার উপর থেকে বাজি তুলে নিব না। হ্যাঁ, বলবো জাকের এখন একাদশে থাকবে না, জাকের এখন স্কোয়াডে থাকবে না, আবার ঘরোয়া ক্রিকেটে যাবে, আবার ফর্ম ফিরে পাবে, চলে আসবে। টাইগার তো ফর্ম হারাতেই পারে, কিছু যায় আসে না। জাকের টাইগার টাইগারই। এখন কথা হচ্ছে জাকেরকে আপনি কিভাবে ট্রিট করতেছেন। প্রথম জাকেরকে আপনি প্রথম বিতর্কিত করলো কিন্তু সালাউদ্দিন ভাই। তার প্রশংসা করতে গিয়ে একটা কুৎসিত কথা বলে ফেললো। তার গায়ের রং সামনে এনে নির্বাচকদের আঘাত করার চেষ্টা করলো, যে ওর গায়ের রং এরকম বলে ওরা দলে নেওয়া হয় না। এটা তো ভাই প্রশংসার চেয়ে বেশি কথা হচ্ছে লোকজন প্রথমবারের মতো খেয়াল করলো জাকেরের গায়ের রং কি। আর ফ্রাঙ্কলি বলি, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রথম খেয়াল করলাম যে তাই তো জাকের তো একটু ব্ল্যাক। মানে এই জিনিসটা কেন হবে? আপনি আপনার স্টুডেন্টের গায়ের রং নিয়ে ব্ল্যাকমেইল করতে চাইবেন? এটা কোনো কথা? এটা কোনো কথা? জাকের যদি দুধে সাদা রাজের মতো হয়, মানে আমাদের রাজ্জাকের মতো, আর কালো হয়, কি ডিফারেন্স তৈরি করে? কি ডিফারেন্স তৈরি করে? আমরা বাঙালিরা কি খুব সাদা হয়ে পড়ছি নাকি? নিজেরা হচ্ছে ব্রাউন কালারের জাতি, আমাদেরকে সাদারাও পুছে না, কালোরাও পুছে না। আপনি আফ্রিকায় যান, তাও ওরা বলবে তোমরা আমাদের লোক না, তোমরা কিচ্ছু না, তোমরা এশিয়ানরা হচ্ছে ব্রাউন। আবার আপনি ইসে যান, ইউরোপে আমেরিকায় যান, ওরাও বলবে যে তোমরা হচ্ছে ব্রাউন। এই আমরা নিজেরা হচ্ছে কালার কালারের দিক থেকে দুনিয়ার সবাই আমাদের রাগ মন্দ করে, আমরা এত রকম বর্ণবাদের শিকার হই। আমরা কেমন বর্ণের কথাটা সামনে আনবো? জাকের তো আমাদের প্রাইড, যে জাকের তবু আমাদের মধ্যে সত্যিকারের একজন কৃষ্ণাঙ্গ ছেলে, কি সুন্দর চেহারা জাকের, অত সুন্দর। এই কেন চেহারার কথাটা কেন আসবে, রঙের কথাটা কেন আসবে? জিনিসটা হাস্যকর হইলে জিনিসটা কোনোভাবেই উচিত হয় নাই, কোনোভাবেই উচিত হয় না। এরপর জাকের দলে আসলো, পারফর্ম করলো। আপনি যদি এই এশিয়া কাপের আগ পর্যন্ত দেখেন, তাহলে জাকের দলে আসার পর থেকে তো 3 ফরম্যাটেই জাকের আমাদের সেরা পারফর্মার। ওয়ান ডে, টেস্ট, টি-20, 3 ফরম্যাটে সেরা পারফর্মার। জাকেরকে আজকে 2টা নিয়ে ফাও কথা বললেই হলো? জাকের কি হাওয়ায় ভেসে আসছে?
জাকেরের সালাউদ্দিন ভাই পারফর্ম করায় দিছে? মোটেও না। জাকের নিজের যোগ্যতা এখানে আসছে। জাকের কত কষ্ট করে এখানে আসছে সেটা আমি আপনাদের বারবার বলছি। ফলে আজকে জাকের ছেলেটারই সর্বনাশ হচ্ছে। কিভাবে সর্বনাশ হচ্ছে? প্রথমত হি হ্যাজ নো ক্যাপ্টেন্সি অ্যাবিলিটি অর ক্যাপ্টেন্সি রেকর্ড। অ্যাবিলিটির প্রশ্নটা আমি একটু কম উচ্চতা স্বরে বলি, কারণ অ্যাবিলিটিটা তো আসলে প্রুভ এর ব্যাপার থাকে। সে ক্যাপ্টেন্সি যেটুকু করতেছে সেটা চলনসই বলা যায়। কিন্তু আমি দেখি এটার মধ্যে শর্টার ফরম্যাট ক্যাপ্টেন্সির স্মার্টনেসটা নাই। সেটা আলাদা আরেক সময় আলোচনা করব। কিন্তু কোনো ক্যাপ্টেন্সি রেকর্ড তো নাই। তাহলে জাকেরকে ক্যাপ্টেন্সি দিয়ে ১ম আরেকবার তাকে বিতর্কের মধ্যে ঠেলে দিলেন। মানে আপনি হয়তো করতেছেন যে আমার ছেলেপেলে যাতে আমার মতো চলে। এরকম একটা মানসিকতা দিয়ে। সেই জায়গা থেকে সেই ছেলেটাকে আরেকবার বিতর্কের মধ্যে ঠেলে দিলেন। এরপরে কি করলেন? জাকেরকে আপনি মিডল অর্ডারে নিয়ে গেলেন। কদিন আগে সাকিব বলছে যে টি-20 তে মিডল অর্ডার বলে কিছু নাই। আমি সবসময় বলি যে বাঙালিরে কখনো মেটাফরিক্যালি কিছু বলতে হয় না। মেটাফরিক্যালি বা সার্কাজম করে কিছু বললে সত্যি, সত্যি ধরে নেয়। এবং সেইটা একটা বিপদের কারণ হয়ে যায়। এবং এই সঙ্গে আমি একটা জিনিস প্রায় আমার বিভিন্ন ছোটখাটো স্পিচে বলি যে স্টিভ জবসের একটা কথা আছে যে "স্টে ফুলিশ, স্টে হাংরি"। এই জিনিসটা বাঙালি একবারে শাব্দিকভাবে নিয়ে নিছে। তারা ভাবে যে বোধহয় একটু গর্দভ থাকলে এবং সবসময় খাবো, খাবো করলে বোধহয় স্টিভ জবস হয়ে যায়। এটা যে স্টিভ জবস মেটাফরিক অর্থে বলছেন এবং সেই গল্পটাও যে আমি মেটাফরিক অর্থে বললাম এটা বুঝাইতে বাঙালিদের কষ্ট হয়। ফলে আমরা কেন যেন ধরে নিচ্ছি সাকিব যেটা বলছে ওটা সত্যি, আমাদের মিডল অর্ডার দরকার নাই। আমরা জাকেররে মিডল অর্ডারে তুলে দিলাম। জাকেরকে যেখানে আমরা ব্যাট করাচ্ছি, জাকের জীবনে এখানে ব্যাট করছে? কোন ফরম্যাটে এখানে ব্যাট করছে? এখন আপনি বলবেন যে ২০ ওভারের খেলা, ২০ ওভারের খেলা ও যদি ৪ নাম্বারে যেতে হয়, ৪ নাম্বারে বা ৫ নাম্বারে যেতে হয়, তো এমন কিছু ডিফারেন্স হয় না। ৬ নাম্বারে যাওয়ার চেয়ে অনেক ডিফারেন্স হয় ভাই। এটা যদি আমার এই ম্যানেজমেন্টকে বুঝায় বলা লাগে, তাহলে বুঝতে হবে যে ম্যানেজমেন্টের কুইট করা উচিত। একদম কুইট করা উচিত। প্রতিটা ডেলিভারি, প্রতিটা সিচুয়েশনে আলাদা, আলাদা ব্যাটিং অ্যাপ্রোচ লাগে। প্রতিটা ব্যাটিং পজিশনের একটা আলাদা মেন্টাল সেটআপ আছে। সেটা আপনি কততম ওভারে ব্যাট করতে গেছেন কিচ্ছু যায় আসে না। হয় না কোন দল তো ১ম ৩ ওভারের মধ্যে ৬ উইকেট হারায় ফেলে। ৭ নাম্বার ব্যাটসম্যানকে যেতে হয় হয়তো ৩ নাম্বার ওভারে ব্যাট করতে। তাতেও ওই ৭ নাম্বার ব্যাটসম্যানের কোনো সমস্যা হয় না। কারণ ও তো ওর অর্ডারটা জানে। ও কতজনের পরে যাবে, ও প্যাড আপটা কার পরে শুরু করবে, এগুলোর একটা আলাদা মানসিক প্রস্তুতি আছে। ইভেন ক্রিকেটে যে লোকটা সবসময় ১ম বলে স্ট্রাইক নিয়ে অভ্যস্ত, ওই লোকটারে আপনি নন স্ট্রাইকার হিসেবে ব্যাট করতে দিলে খুব স্বচ্ছন্দ বোধ করবে না। যে লোকটা সবসময় ওপেন করে কিন্তু নন স্ট্রাইকার থাকে, হয়তো একটা বলে সে নন স্ট্রাইকার হিসেবে খেলবে, ও স্ট্রাইকার হিসেবে খেলতে পারে না, খুব একটা ভালো পারে না। এইগুলো নিয়েও দেখবেন প্রচুর মজা আছে। একটু ঘোটাঘুটি করবেন দেখবেন প্রচুর মজাও আছে। কিংবদন্তি সব ওপেনার নন স্ট্রাইকার হিসেবে ১ম বলটা খেলে। ২য় বল থেকে সে একেবারে মার কাট। সম্ভবত সেবাগের এই ব্যাপারটা ছিল। সেবাগ স্ট্রাইক নিতে পারত না। স্ট্রাইক নিতে হতো সেবাগ কি না? আমি এটা স্মৃতি থেকে বলতে গিয়ে গোলায় ফেলতেছি। কোন একজন বিখ্যাত মারকুটে ওপেনারের এই ব্যাপারটা ছিল। ১ম বলটা খেলতে পারত না। 2nd বল থেকে সে আবার ঈশ্বর। তো এই ব্যাপারগুলো তো থাকেই। জাকের হচ্ছে ৬-৭ এর ব্যাটসম্যান। তাকে আপনি হুট করে মিডল অর্ডারে পাঠায় দিছেন। এটা জাকেরের ক্ষতি হচ্ছে না? ক্ষতি যে হচ্ছে তা তো প্রত্যক্ষ দেখাই যাচ্ছে। জাকের তার ন্যাচারাল ব্যাটিংটা করতে পারতেছে না। জাকের হচ্ছে মূলত এক সাইডে ব্লাইন্ড। সে এক সাইডের বল বানায় আরেক সাইডে খেলে এবং সেটা সে সুন্দর পারে। খুবই সুন্দর পারে। ওইটা করার জন্য যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসে আপনি যখন তারে ক্যাপ্টেন বানায় আঘাত দেন, আপনি তার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে তারে বড় করতে চান, এগুলা করতে গিয়ে তার উপকারের বদলে ক্ষতিটা হয়। সেই ক্ষতিটা আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে তার ব্যাটিংটাই করতে পারতেছে না। সে ন্যাচারাল ব্যাটিংটা করতে পারতেছে না। এমনও হতে পারে সে আউট অফ ফর্ম। আউট অফ ফর্ম হলেও তাকে তো আরো শিল্ড করতে হবে। যে তাকে তো আরো সামনে আগায় দিবেন না আপনি। যদি সে আউট অফ ফর্ম হয়, সেটাও তো সে, আপনি, কোচ আপনারা বুঝে ফেলার কথা। তাইলে তো তার আরো বেশি নিজের পজিশনে রাখতে হবে। একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানরে তো আপনি ঝুঁকিতে দিবেন না। মানে আমি জাকেরকে কোনোভাবেই অচল বলতেছি না। যেটা ফেসবুকে হচ্ছে যে জাকের কেন? না, জাকের কেন এটা কোনো কোয়েশ্চেন না। হ্যাঁ, জাকেরকে যদি এই অবস্থায় 11 থেকে ড্রপ করা হয় I won't be mind। কারণ জাকের অনেকদিন ধরে, বেশ কিছুদিন ধরে তার স্বভাবসুলভ ব্যাটিং করতে পারতেছে না। যদিও এশিয়া কাপে একটা ইনিংস খেলছে যেটা মোটেও জাকের সুলভ না, জাকেরের আশেপাশেও না। পুরো এশিয়া কাপে বোধহয় মাত্র একটা ছক্কা মারতে পারছে। ফলে সে তার ট্রেডমার্ক ব্যাটিং করতেই পারতেছে না। এই অবস্থায় তাকে ড্রপও করা যেতে পারে। নাও ড্রপ করা যেতে পারে। দুটোর কোনোটাতেই আমার আপত্তি নাই। কিন্তু তাকে নিয়ে আপনারা যেটা করতেছেন সেটা তো পরিষ্কার ইঙ্গিত দেয় যে আপনারা জাকেরের দিকটা না ভেবে আপনারের দিকটা ভাবতেছেন।
যে কে আমার পছন্দের, তাদের পাওয়ারফুল করতে হবে, তাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। দেখেন সালাউদ্দিন ভাইকে নিয়ে আজকে তো গীবত করতে বসছি, গীবতই করি। এই অভিযোগ তো বিপিএল এ ছিল চিরকাল, যে সালাউদ্দিন ভাই যখন টিম বানায় সেই মাশরাফির ২ বছর বাদে সবসময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সে ক্যাপ্টেন বানায় হচ্ছে আহ আচ্ছা এমন কাউকে যে হচ্ছে আসলে খুব প্রমিনেন্ট কোনো ফিগার না, যার খুব বড় কোনো সে নাই। এটা নিয়েও বাজারে প্রচুর গুঞ্জন আছে যে সালাউদ্দিন ভাই মাঠে নিজের অথরিটি ধরে রাখতে চায়। আমি জানি না এটা সত্যি কিনা, এটা সত্যি কিনা। লোকেরা কিন্তু এখনো সেই মিল আছে। আজকেই দেখলাম আমার ফেসবুকে বেশ ভালো একজন ক্রিকেট বিশ্লেষক উনি এই কথা লিখছেন। লেখা যখন হচ্ছে তার মানে পারসেপশন তৈরি হয়ে গেছে। এই পারসেপশন গুলোই হচ্ছে ঝুঁকিপূর্ণ। আমি ভয়টা পাচ্ছি যে শুরুটা যেটা করছি, থাম্বের যেটা লিখছি, এই পারসেপশনের ভয়টা পাচ্ছি। সালাউদ্দিন ভাই আমার কত পছন্দের মানুষ, এটা সালাউদ্দিন ভাই আর হয়তো এই জীবনে বিশ্বাস করবে না। অলরেডি সালাউদ্দিন ভাই ২-৪ বার যা বলছে আমার ধারণা এই জীবনে আর সে আমার সঙ্গে কথা বলবে না। এই ঝুঁকি আমাকে নিতেই হলো। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার মানে ব্যক্তিগত সম্পর্কটা শেষ হয়ে গেল। কিন্তু তারপরও এই লোকটা আমার মাথার কোন জায়গায় থাকবে একজন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে এটা আমিই জানি। এটা কেবলমাত্র আমি জানবো যে সারা জীবন কতটা রেসপেক্ট করে যাবো এবং কত কিছু তার কাছ থেকে শিখছি। সামান্য টার্ন সুইং এর পার্থক্য খুব ভালো বুঝতাম না। কাটার কেমনে করে এটাও ভালো বুঝতাম না। সালাউদ্দিন ভাই বুঝাইছে। সালাউদ্দিন ভাই বহু সাংবাদিককে বুঝাইছে। সাংবাদিকদের খুব ঘনিষ্ঠ মানুষ। আজকে আমি সাকিবরে নিয়ে যে বইটা লিখছি এটা সালাউদ্দিন ভাই করায় দিছে। সালাউদ্দিন ভাইয়ের আমার প্রতি যে স্নেহ সেটা জাকেরের চেয়ে কম ছিল না। কিন্তু আমি নিশ্চিত যে এটার পরে সে খুবই ক্ষুব্ধ হবে। আর আমি তার স্নেহ পাবো না। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি এই যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়ের দিকে আমরা আগাচ্ছি। যে একটা পারসেপশন ছড়ায় গেল যে সালাউদ্দিন ২০১০ এও যা করছে এখনো তাই করতেছে। ড্রেসিং রুম ডিভাইডেড করার চেষ্টা করতেছে। ড্রেসিং রুমে নিজের একটা গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠী নিয়ে খেলার চেষ্টা করতেছে এবং মানে ক্ষমতাহীন কাউকে অন-ফিল্ড ক্যাপ্টেন্সি দেওয়ার চেষ্টা করতেছে। এর কোনোটাই সত্যি নাও হতে পারে। কোনোটাই সত্যি নাও হতে পারে। তারপরে পারসেপশন গুলো কেন তৈরি করতে দিলেন সালাউদ্দিন ভাই? এই পারসেপশন গুলোর ফল ভালো হবে না। এখন পরিণতি হতে পারে ২ টা। আমি বলি, আমি মানে এতদূর যখন বলে ফেলছি এখন ২ টা পরিণতি হতে পারে। এক হচ্ছে এই অবস্থা যদি চলমান থাকে এবং জাকের যদি আউট অফ ফর্ম ওই আ মিডল অর্ডার এর থেকে থাকে এবং জাকেরকে ওখানে খেলাতে গিয়ে যেটা হচ্ছে যে আপনি সোহানকেও খেলাচ্ছেন। 11 এ কি তালগোল পাকাচ্ছে এটা তো আপনারা দেখতেছেন যে আমরা অ্যাকচুয়ালি ৩ টা লোয়ার অর্ডার নিয়ে খেলতেছি। শামীম, জাকের, সোহান ৩ জনের খেলার তো এক দলে কোনো সুযোগ নাই। সোহান তো তার জায়গায় ভালো খেলতেছে। ফলে সোহানকে আপনি ড্রপ করতে পারতেছেন না। বিরাট একটা ডিলেমার মধ্যে আছেন। ওই যে যেমনি হোক রকিবুলরে খেলাইতে হবে, যেমনি হোক জুনায়েদকে খেলাইতে হবে। সেই থিওরিতে এখন একে ওর জায়গায়, ওকে ওর জায়গায় এইসব করা লাগতেছে। মানে দল এলোমেলো হয়ে যাচ্ছে। টিম ন্যাচারাল পারফরম্যান্স করতেছে না। এখন এগুলা তো আজকে ধরেন নির্বাচনের ডামাডোল চলতেছে, বোর্ড খেয়াল করতেছে না। এবং একটা আপনি সুবিধা পাচ্ছেন যে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান আবার আপনারও গুরু। মানে এখানে ওখানেও আবার আপনার একটা ইয়ে পাচ্ছেন। তিনিও আবার আমারও গুরু। ফলে ওই সুবিধাটাও আপনি পাচ্ছেন যে এখনই আপনার হয়তো কাঠগড়ায় দাঁড়ানো লাগতেছে না। কিন্তু সালাউদ্দিন ভাই আপনি তো জানেন, মানে আমি সালাউদ্দিন ভাইকে বলতেছি যে দিস ইজ বাংলাদেশ। আপনি কিছু নাও যদি করেন তাও ওই যে পারসেপশনটা ক্রিয়েট করলেন না, এটার ফলে আপনার ক্যারিয়ারও একবার ধাক্কা খাবে। সবচেয়ে বড় কথা বাংলাদেশ ক্রিকেট টিম আগামী ১-১.৫ বছরের ভিতরে আমরা যদি এই সিরিজের মধ্যেই নিজেদেরকে সংশোধন না করি তাহলে বা খুব দ্রুত নিজেদেরকে সংশোধন না করি, সামনে তো ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপের পরপরই বা ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম একটা গর্তে পড়বে। অলরেডি তো গত কিছুদিন ধরে আমরা গর্তেই আছি। হয়তো আমরা ছিলাম ছোট পুকুরের গর্তে, এটা একটা বড় সাগরের গর্তে পড়ব। এই সাগরের গর্তে পড়ার পরে লোকজন আবার আপনাকে অভিশাপ দেবে। এই দিনটার দেখতে চাচ্ছিলাম না। এরকম আশঙ্কার দুয়ারে দাঁড়াতে চাচ্ছিলাম না। আজকে ম্যাচ জেতার পরে জয়ের দিকগুলো নিয়েই আলোচনা করলে ভালো হতো। করা গেল না। আমি সেই ভয়টা পেলাম। ভয় নিয়ে কথা বললাম, নিজেরও অনেক ক্ষতি করে ফেললাম এই এক কনটেন্টে। তো যাই হোক এগুলো কোনোটাই ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে আমরা জয় দেখে যেতে চাই। যেরকম সুন্দর জয় আসছে মিডল অর্ডার না পারলে লোয়ার অর্ডার বের করে আনবে, সেগুলো হয়েছে। আর বোলারদের প্রতি স্যালুট যে আপনারা দিনের পর দিন এই কাজটা দুর্দান্তভাবে করে যাচ্ছেন। আর আমাদের মেয়েদের কথা কি বলবো? মেয়েদের নিয়ে আজকে কনটেন্ট না করায় আমার উপরে একবার অভিশাপ পড়ুক। সেটা সকালে করতে পারি নাই।
আশা করি বিকালের এখন একটু রেগুলার কনটেন্ট করা মুশকিল হচ্ছে। তারপর আশা করি মেয়েদের নিয়ে বিকালে একটা কনটেন্ট করব। আজকে তো সারা দেশের আলোচ্য হওয়ার কথা ছিল ওদের। ১ম ম্যাচেই পাকিস্তানরে হারায় দিছে। বিশ্বকাপে ১ম ম্যাচ খেলতে নেমে একটা মেয়ের অভিষেক ম্যাচে 50 করে ফেলছে। কি চমৎকার একটা দিন। সব ভুলে যাই, ভুলে গিয়ে শুধু এই ভালোগুলো নিয়েই এরপর থেকে আলোচনা করি। সবাই ভালো থাকবেন এবং যা গীবত করছি উপরওয়ালা ক্ষমা করুক, ক্ষমা করবে না জানি, আপনারা অন্তত মার্জনা করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।